হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়ব প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যামেন্ডমেন্ট রুল 2026। ঠিক আছে, এই পার্টিকুলার টপিকটার ব্যাপার। দেখো, আজকে সকালের ওয়ার্ড টু রিড সেশনে তোমাদের বলা হয়েছিল এই আর্টিকেলটা খুব ভালো করে পড়ার জন্য। এই আর্টিকেলটা কিন্তু এই প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল এটা নিয়ে ডিল করছে। ঠিক আছে, আর্টিকেলে কি বলেছে আমরা একবার ব্রিফলি জেনে নেব, বাট তার আগে তোমাদের এটা জানতে হবে যে কেন এই টপিকটা এতটা ইম্পর্টেন্ট ইউপিএসসির জন্য। দেখো, আমাদের টপিকের ইম্পর্টেন্স বুঝতে গেলে কোথায় আসতে হবে না, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে। এটা দেখো, 2019-এর কোয়েশ্চেন কি জিজ্ঞাসা করেছে? সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল 2016-এর উপর কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। তো এই রকম যে এনভায়রনমেন্টাল অ্যাক্ট বা লেজিসলেশন আছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদের আরেকটা দেখাচ্ছি। আমরা যখন এই আর্টিকেলটা পড়বো আমরা একটা টার্ম জানবো, এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি। ইউপিএসসি কিন্তু অলরেডি এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটির উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করে নিয়েছে, আর এটি সেম ইয়ারেই জিজ্ঞাসা করেছিল 2019-এ। ঠিক আছে, ইন ইন্ডিয়া এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি ওয়াজ ইন্ট্রোডিউসড অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট ফিচার্স ইন হুইচ অফ দ্য ফলোইং? কোন অ্যাক্টের আন্ডারে এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি ইন্ট্রোডিউস করা হয়েছিল? ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে এই টপিকটা এনভায়রনমেন্টাল লেজিসলেশন খুব ইউপিএসসির জন্য ইম্পর্টেন্ট। যেহেতু প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল অ্যামেন্ডমেন্ট রুল 2026 নিউজে আছে, তো আমাদের কিন্তু এটাকে খুব ভালো করে পড়তে হবে। কোয়েশ্চেন আসার কিন্তু হাই চান্স আছে। ঠিক আছে, এইবার আমরা যখন কোন একটা টপিককে আলোচনা করি আমরা কি করি? প্রথমে কোন কোন ডাইমেনশনে দেখবো সেটা দেখে নিই। ফার্স্ট আমরা কনটেক্সট দেখবো, তারপরে আমরা কি হাইলাইটস দেখবো, কি হাইলাইট অফ 2025 অ্যামেন্ডমেন্ট রুল। ঠিক আছে, মোস্ট অফ দ্য থিং কিন্তু এর মধ্যেই কভার হয়ে যাবে, যেমন ম্যান্ডেটারি রিসাইকেল কন্টেন্ট টার্গেট কি জিনিসটা, এই এনহান্স রিইউজ ম্যান্ডেট কি আছে, নিউ ডেফিনেশন অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটিতে কি বলেছে, আচ্ছা কিউআর কোডের ব্যাপারটা কি আছে এটা জানবো, আর এনভায়রনমেন্টাল অডিটার কি আছে, এর জন্য কি প্রভিশন আছে ওটা দেখবো, তারপর ইমপ্লিমেন্টেশন যে ফ্রেমওয়ার্ক সেটা জানবো। জানার পরে কিন্তু আমরা এই প্রিলিমসের একটা প্র্যাকটিস এমসিকিউ আছে যেটা কিন্তু আমাদের সলভ করতে হবে, তবেই কিন্তু আমরা আমাদের এই টপিকটা কতটা বুঝতে পারলাম সেটা সম্পর্কে কিন্তু আমরা একটা আইডিয়া পাবো। ঠিক আছে, বাট টপিকটা বোঝার আগে না একটা জাস্ট কনসেপ্ট জেনে নাও, ছোট্ট কনসেপ্ট, সার্কুলার ইকোনমি। দেখো, সার্কুলার ইকোনমি কি? সার্কুলার ইকোনমি সিম্পল বোঝো, ধরো এই র ম্যাটেরিয়াল প্লাস্টিক দিয়ে বোঝো, প্লাস্টিক তৈরি হবে, এটা হচ্ছে র ম্যাটেরিয়াল দ্বারা প্লাস্টিক তৈরি হলো। ঠিক আছে, র ম্যাটেরিয়াল নিয়ে ডিজাইন করলাম, তারপরে কিন্তু প্লাস্টিক প্রডিউস হলো। ঠিক আছে, হওয়ার পরে প্লাস্টিক কোথায় আসলো? রিটেলে আসলো। রিটেল থেকে কোথায় গেল? আমাদের কাছে আসলো কনজাম্পশন, আমরা কিনলাম। ধরো বাজারে কোনো একটা জায়গায় আমরা গেছি, সেখানে কিছু প্লাস্টিকের কিছু কিনলাম, তো কনজাম্পশন। এইবার এইখানটায় কি হবে? ধরো এখানেই একটা পার্ট আছে রিইউজ বা রিপেয়ার, কোনো ক্ষেত্রে যদি দরকার হলো। বাট এইটাই কনজাম্পশন স্টেজ হয়ে যাওয়ার পরে আমরা তো প্লাস্টিক কি করি? ফেলে দিই নর্মালি। সেটাকেই না কালেকশন স্টেজের মধ্যে দিয়ে যেতে হবে। এটাই, এই ওয়েস্টটাকেই না কালেক্ট করতে হবে। এবার এই ওয়েস্টটাকে কালেক্ট করার পর এই ওয়েস্টটাকে রিসাইকেল করতে হবে। রিসাইকেল করার পরে ওই যে রিসাইকেলের পর যে প্রোডাক্টটা পাওয়া যায় সেখান থেকে আবার আমাদের ওই প্রোডাকশন কিন্তু ওই প্লাস্টিক আবার বানাতে হবে। এই যে পুরো সাইকেলটা দেখছো না, এই সাইকেলটাকে বলে সার্কুলার ইকোনমি। এরকম যদি আমরা হতে পারে, আমাদের ইকোনমি যদি এরকম সার্কুলার ইকোনমির মডেলে যদি আমরা নিজেদের যে ইকোনমিক ফ্রেমওয়ার্ক আছে সেটাকে যদি নিয়ে যেতে পারি, তাহলে কি হবে? আমাদের ওয়েস্টেজ না অনেক কম হবে। আর আমাদের যেহেতু অনেক লিমিটেড রিসোর্স, তো আমরা কিন্তু লিমিটেড রিসোর্সে ম্যাক্সিমাম আউটপুট নিয়ে আসতে পারবো। বোঝা গেল? তো এটা কিন্তু সার্কুলার ইকোনমিক কনসেপ্ট। এই সার্কুলার ইকোনমির কনসেপ্টের এই ব্যাকবোনই কিন্তু এই প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলের যে ব্যাকবোন সেটাই কিন্তু এই সার্কুলার ইকোনমি। ঠিক আছে, যেটা আমরা পড়বো পুরো এই পার্টিকুলার অ্যামেন্ডমেন্টের ব্যাকবোনই হচ্ছে এই সার্কুলার ইকোনমি। যদি তুমি সার্কুলার ইকোনমি একবার বুঝে যাও, তাহলে কিন্তু খুব সহজেই এই রুলটাকে বুঝতে পারো। যদি না বোঝো তাহলে কিন্তু প্রবলেম। আশা করি ক্লিয়ার হলো। আর একবার জাস্ট কুইকলি দেখে নাও কি বললাম, যে প্রথমে র ম্যাটেরিয়াল, সেখান থেকে ডিজাইন হওয়ার পর প্রোডাকশন হবে, তারপর এখানে রিটেলে যাবে, আমরা কনজিউম করব, রিপেয়ার বা ইউজের দরকার হলে সেটা হবে, তারপর আমরা কি ওটাকে ওয়েস্ট করে দিই, ফেলে দিই। কি হবে? কিন্তু ওই ওয়েস্টটা করলে হবে না, ওই ওয়েস্ট যেটা করা হলো সেখান থেকে ওটাকে ওয়েস্টটাকে কালেক্ট করতে হবে। কালেক্ট করার পর ওই ওয়েস্টটাকে রিসাইকেল হবে, রিসাইকেল হওয়ার পর যেটা আমরা পাচ্ছি সেটা দ্বারা আবার ওই নতুন করে জিনিস কিন্তু বানাতে হবে, বা নতুন করে ওই ধরো ওই প্রোডাকশন প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু আবার সাইকেলটা পুরো যাবে। এইটাকে বলে সার্কুলার ইকোনমি। বোঝা গেল? এইবার আসছি আমরা এই টপিকটার কনটেক্সটে।
দেখো কনটেক্সটে ওই আর্টিকেলটাতে যেটা বলা ছিল যে দেখো প্লাস্টিক ওয়েস্টমেন্ট ম্যানেজমেন্ট রুল না রিসাইকেল প্লাস্টিকের ইউজের কথা বলে, ঠিক আছে। আর ওই যে আমরা এই যে আর্টিকেলটা এখানে বলা হয়েছিল যে প্রাইভেট কোম্পানির জন্য যে রিসাইকেল করার যে ডেডলাইন গভর্নমেন্ট সেখানে একটু রিল্যাক্সেশন দিয়েছে, যাতে রিসাইকেল অবভিয়াসলি করতে হবে বাট মোর একটু রিল্যাক্সেশন দেওয়ার ফলে যাতে তাদের নর্মটাকে কনফার্ম করা যাতে ইজি হয়, ঠিক আছে। ওটা ছিল ওই আর্টিকেলে এক কথা যদি আমরা ক্রাক্স বলতে চাই। তো কনটেক্সটে কি হলো যে আমাদের এই প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল আসলো। এবার এই রুলের মধ্যে কি বলছি যে মিনিমাম পার্সেন্টেজ প্লাস্টিক কিন্তু আমরা প্লাস্টিক যখন তৈরি করতে যাচ্ছি তার মধ্যে কিন্তু একটা মিনিমাম পার্সেন্টেজ অফ প্লাস্টিক থাকতে হবে যেটা কিন্তু রিসাইকেল কন্টেন্ট, ঠিক আছে। আমরা আরও ডিটেলসে রাখবো। আর তার সাথে সাথে এই যে এটাকে ট্র্যাক করার জন্য কিন্তু একটা ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম আছে, এটা কিউআর কোডের দ্বারা কিন্তু হবে। আর তোমাদের যেটাই বললাম যে এই পুরো রুলটার যে ব্যাকবোন সেটা কিন্তু সার্কুলার ইকোনমির প্যারামিটারের উপর কিন্তু দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এরপরে আমরা আর্টিকেলে আরও জানবো যে হোয়াট ইজ এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি, ঠিক আছে। বোঝা গেল কনটেক্সটটা। এইবার আমাদের যেটা দেখতে হবে তাহলে ফিচার্সগুলো কি কি আছে। দেখো ফিচার্স প্রথমে দেখো ম্যান্ডেটারি রিসাইকেল কন্টেন্ট টার্গেট, ঠিক আছে। ধরো একদম নর্মালভাবে বোঝো যে আমি কিছু নতুন কিছু প্যাকেজিংয়ের জন্য কিছু বানাতে চাই, কিছু প্লাস্টিক বানাতে চাই। সেই প্লাস্টিকের মধ্যে আমাকে ম্যান্ডেটারি গভর্নমেন্ট থেকে বলে দিয়েছে যে তুমি নতুন প্রোডাক্ট নতুন র ম্যাটেরিয়াল ইউজ করে পুরোপুরি সব নতুন র ম্যাটেরিয়াল ইউজ করে তুমি প্লাস্টিক বানাতে পারবে না। তোমাকে সার্টেন পার্সেন্টেজ অফ প্লাস্টিক রিসাইকেল প্লাস্টিক নিয়ে তবেই কিন্তু তোমাকে ওই তোমার যে প্যাকেজিং যেটা করার চেষ্টা করছো সেটা করতে হবে, বানাতে হবে। বোঝা গেল ম্যান্ডেটারি রিসাইকেল কন্টেন্ট টার্গেট, ঠিক আছে। এইটা কিসের জন্য দেখো এর না আবার টাইপ আছে, যেমন রিজিড প্লাস্টিকেরও টাইপ, ঠিক আছে। রিজিড প্লাস্টিকের ক্ষেত্রে কি বলছে যে আগে বলছিল যে তুমি যে প্লাস্টিকটা বানাচ্ছ তার যেমন যদি 30% রিসাইকেল প্রোডাক্ট থাকে তাহলেই হবে, কিন্তু না সেটা টার্গেটটা এখন আবার বাড়িয়ে দেওয়া হয়েছে যে 60% থাকতে হবে ওই যে প্যাকেজিং বানাচ্ছ তার 60% রিসাইকেল প্রোডাক্ট থাকতে হবে 2026-27 পিরিয়ডের জন্য। বোঝা গেল। এর ফলে কি হবে যে রিসাইকেলিং যে ইন্ডাস্ট্রি আছে সেটাও কিন্তু বুস্ট হবে, তাই না। আর এখান থেকে তো এমপ্লয়মেন্ট ক্রিয়েশন সেগুলো তো আছেই, দ্যাট ইজ আ লেটেন্ট বেনিফিট, বাট মেন হচ্ছে এটা। বোঝা গেল। এরপর শুধু যে বাট এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এখানে কিন্তু কিছু এক্সেপশনও আছে। যেমন কি এক্সেপশন আছে, ধরো কিছু কিছু প্লাস্টিকের ক্ষেত্রে ফর এক্সাম্পল মেডিকেলি সেন্সিটিভ, ঠিক আছে, সেখানে কিন্তু এক্সেমশন দেওয়া আছে। রিসাইকেল প্লাস্টিক লিগালি প্রোহিবিটেড, ওখানে কিন্তু লিগালি মানে ওখানে কিন্তু রিসাইকেল প্লাস্টিক ইউজ করা যাবে না। ফর এক্সাম্পল ধরো সিরিঞ্জের ক্ষেত্রে এক্সাম্পল বলছি, গভর্নমেন্টটা তো বলে দিল না তুমি এই সিরিঞ্জ বানাতে গেলে কিন্তু তুমি রিসাইকেল প্লাস্টিক ইউজ করতে পারবে না, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে নতুন প্লাস্টিক কিন্তু নিতে হবে, ঠিক আছে। বোঝা গেল। এবার আসছি সেকেন্ড পয়েন্ট, এনহান্স রিইউজ ম্যান্ডেট। কি বলেছে, ধরো এই রিজিড প্লাস্টিক বারবার একটা দেখবে, এরপরে আমরা মাল্টি লেয়ার প্লাস্টিক পড়বো, ফ্লেক্সিবল প্লাস্টিক পড়বো, রিজিড প্লাস্টিক। এই রিজিড প্লাস্টিকের ক্ষেত্রে কি, রিজিড প্লাস্টিকের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই রিউজ পার্সেন্টেজটা আরো বাড়াতে হবে, কারণ এখান থেকে কিন্তু প্লাস্টিক পলিউশন হওয়ার চান্স কিন্তু অনেক বেশি, ঠিক আছে। তো রিজিড প্লাস্টিক কোনগুলো, দেখো বড় বড় যে কন্টেইনারগুলো হয় না, ঠিক আছে, ধর যেমন ধরো বেভারেজ বটল, বাল্ক কেমিক্যাল কন্টেইনার, ওগুলো কিন্তু অনেক সময় ম্যাক্সিমামটা কিন্তু রিজিড প্লাস্টিক দিয়ে কিন্তু তৈরি হয়। এবার ওই প্লাস্টিকগুলো বানানোর জন্য আমাদের যে রিউজ পার্সেন্টেজ সেটা 60% রাখলে হবে না, যেটা আমরা আগে পড়লাম, সেটা অ্যারাউন্ড 85% কিন্তু করতে হবে। টার্গেট লেভেল ফর স্পেসিফিক লার্জ format packaging, the reuse percentage is mandated to as high as 85%, significantly reducing the demand for virgin plastic, নতুন প্লাস্টিকের ডিমান্ড যাতে কমে আসে, ঠিক আছে। তাহলে এনহান্স রিইউজ ম্যান্ডেট স্পেসিফিক্যালি কোন প্লাস্টিকের জন্য, রিজিড প্লাস্টিকের জন্য, ঠিক আছে। এর সাথে সাথে কিন্তু নিউ ডেফিনেশন অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটিও কিন্তু স্পষ্ট, ফ্রেমওয়ার্ক কিন্তু এটাও ক্লিয়ার করেছে। যেমন ফর এক্সাম্পল যে সেলারগুলো, যারা যে সমস্ত সেলার আছে তারা কিন্তু এখন রেজিস্টার করতে হবে, অ্যানুয়ালি কিন্তু রিপোর্ট জমা দিতে হবে, যাতে সোর্স অফ প্লাস্টিক যেগুলো আছে যারা যেগুলো বিক্রি করছে তাদের সেগুলোকে যাতে প্রপারলি ট্র্যাক করা যায়। বোঝা গেল।
এরপরে মাইক্রোপ্লাস্টিকও ডিফাইন করেছে, ডিফাইন্ড অ্যানি সলিড প্লাস্টিক পার্টিকেল ইনসলিউবল ইন ওয়াটার উইথ ডাইমেনশন এত মানে 1 মাইক্রন থেকে 1000 মাইক্রন মাইক্রোপ্লাস্টিক বলে দিয়েছে। আর মাইক্রোপ্লাস্টিক কিন্তু মানে আমাদের ফুড চেনে ঢুকে না এত মানে বায়োম্যাগনিফিকেশন তোমরা সবাই পড়ে থাকো, বায়োম্যাগনিফিকেশন, বায়োরেমিডিয়েশন, এগুলো কিন্তু মানে প্রচুর প্রবলেমেটিক হচ্ছে, ঠিক আছে। তো প্লাস্টিকের প্রবলেমটাকে কিন্তু আমাদের এই চ্যালেঞ্জটাকে কিন্তু আমাদের সলভ করতে হবে। এর সাথে সাথে কিন্তু এন্ড অফ লাইফ ডিসপোজাল, ঠিক আছে। যেমন ধরো প্লাস্টিকের যে ডিসপোজালের ক্ষেত্রে ওয়েস্ট টু এনার্জি, তো এগুলোকেও কিন্তু প্রপারলি কিন্তু ডিফাইন করেছে। লিগাল প্রোভাইড এ ক্লিয়ার লিগাল ডিফিনেশন ফর ডিসপোজাল মেথড লাইক ওয়েস্ট টু এনার্জি, ঠিক আছে, রোড কনস্ট্রাকশন, কোথায় কোথায় ওগুলোকে ইউজ করা যাবে। তো তাহলে কি হচ্ছে যে এন্ড প্রোডাক্ট মানে যেটা রিসাইকেল ওই যে ডাইমেনশনটা ওটাও কিন্তু ক্লিয়ার করছে। এরপর যে ধরো আরেকটা নতুন মানে আইটিকে কিভাবে ইউজ করা যায় ইনফরমেশন টেকনোলজিকে, দেখো এটা ডিজিটাল ট্রেসেবিলিটি অ্যান্ড কিউআর কোডও ইউজ করছে। যেই যখনই ধরো এভরি পিস অফ প্লাস্টিক প্যাকেজিং, ঠিক আছে, সেখানে কিন্তু ট্রেসেবল কিউআর কোড বা বার কোডের কিন্তু ম্যান্ডেটারি লেভেলিং থাকতে হবে যাতে কিন্তু আমরা ট্র্যাক করতে পারি, রাইট। আর এটার পারপাস কি, রেগুলেটর কনজিউমার যাতে অরিজিন অফ প্লাস্টিকটাই পার্টিকুলার কোথা থেকে আসে সেটা জানে বুঝতে পারে। আর এগুলো এছাড়াও যেটা করছে আর একটা জিনিস, রেজিস্টার্ড এনভায়রনমেন্টাল অডিটার। রেজিস্টার্ড এনভায়রনমেন্টাল অডিটার কি, তার আগে জেনে রাখো ইপিআর কি, ঠিক আছে, এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি, তোমাদের বললাম আগেই বলবো। ফর এক্সাম্পল ধরো তুমি একটা নর্মাল এক্সাম্পল নাও, লেস কোম্পানির এক্সাম্পল দাও, ঠিক আছে। ধরো তুমি লেসের একটা চিপস নিয়েছো, চিপসটা খেলে খাওয়ার পরে প্লাস্টিকটাকে ফেলে দিলে, ঠিক আছে। লেস যখন কোম্পানি যখন চিপসের প্যাকেটটা বানিয়েছে, চিপসের প্যাকেট যখন প্যাকেটটা বানিয়েছে তার মধ্যে চিপস দিয়ে ওটা যখন সেল করেছে, ওই যে চিপসের প্যাকেটটা প্লাস্টিকের প্যাকেটটা ওটা কিন্তু তোমার আমার রেসপন্সিবিলিটি, ওটা রেসপন্সিবিলিটি হচ্ছে কোম্পানির, ঠিক আছে। কোম্পানি কি করবে, ওটাকে ট্র্যাক করবে যে আমার প্লাস্টিক আমি এতগুলো 100 প্যাকেট আমি লেস বিক্রি করলাম, এতগুলো আমি প্লাস্টিক এনভায়রনমেন্টে আসলো, একটা টার্গেট গভর্নমেন্ট থেকে দিয়ে দেয় যে এত পার্সেন্ট কিন্তু তোমাকে কিন্তু কালেক্ট করতে হবে। তো গভর্নমেন্ট ওটা কিন্তু কোম্পানির রেসপন্সিবিলিটি থাকে, এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি, ঠিক আছে। তো এই যখন কোম্পানি ধরো 100টা চিপসের প্যাকেট বের করেছে, গভর্নমেন্ট বললো 70 প্যাকেট তোমাকে কালেক্ট করতে হবে। তো ওই 70 প্যাকেট যদি কালেক্ট করতে পারে তারপরে কিন্তু এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটির উপর কিন্তু সার্টিফিকেটও পাওয়া যায়, ঠিক আছে। আর এই সার্টিফিকেটের সময় অনেক সময় কোম্পানি কি করে, ফ্রডও করে। তো এইসব যাতে না হয় তার জন্য কিন্তু রেজিস্টার্ড এনভায়রনমেন্টাল অডিটরের কিন্তু প্রভিশন করেছে, যারা এই ইপিআর এর ক্লেমটাই, কোম্পানি যে ইপিআর এর ক্লেম করছে সেটাকে যাতে ভ্যালিডেট করবে, বোঝা গেল। আর এর সাথে সাথে অ্যান্টি ফ্রড মেকানিজমও কিন্তু আছে, যাতে ফ্রড এতটা না হয় যে পেপারে বলে দিচ্ছে যে কম্পাইল হয়ে গেছে, যে গাইডলাইন আছে সেটা আমরা মেনে নিচ্ছি, বাট অ্যাকচুয়ালি কি ফিল্ডে হচ্ছে সেটা জানার জন্য কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনেরও কিন্তু প্রসিডিওর কিন্তু এই অ্যাক্ট দ্বারা ইন্ট্রোডিউস করা হচ্ছে, বোঝা গেল। আর এরপরে স্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন ফ্রেমওয়ার্ক আমাদের দেখতে হবে। আমরা প্রথমেই এই সার্কুলার ইকোনমি দিয়ে স্টার্ট করেছিলাম, এর সাথে সাথে মনে করো এটা রাখবে যে যাতে ইমপ্লিমেন্টেশন, রুলের যাতে ইমপ্লিমেন্টেশন হয় তার জন্য কিন্তু নন কম্পাইলেন্সের জন্য কিন্তু এনভায়রনমেন্টাল কম্পেনসেশন ইন দ্য ফর্ম অফ ফাইনস, হিউজ পরিমাণে ফাইন, দেখো 10,000 থেকে শুরু করে 15 লাখ এত পর্যন্ত কিন্তু ফাইনের প্রভিশন আছে। আর এটাই কিন্তু ওই পলিউটার প্রে প্রিন্সিপাল, যে পলিউশন করছে দ্যাট পার্সন শুড পে, ঠিক আছে, এর উপর দাঁড়িয়ে। আর আর এর সাথে সাথে এটা দেখো 4 স্ট্রিম সেগ্রিগেশন আছে, যেমন ওয়াইল লিঙ্ক টু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল, দ্য প্লাস্টিক রুল রিলায়েন্স, মানে মেইনলি তোমাকে সেগ্রিগেশনের কথা বলেছে, আমাদের এক্সামিনেশনের জন্য অতটা ইম্পর্টেন্ট না। যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সার্কুলার ইকোনমির উপর বেস করা, পলিউটার প্রে প্রিন্সিপাল করে উপর বেস করা, এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, তার সাথে সাথে রিইউজ, কতটা পরিমাণে আমি নতুন প্যাকেজ করার জন্য কতটা প্লাস্টিক আমাকে রিইউজ করতে হবে, দ্যাট কম্পোনেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই থিঙ্ক বুঝতে পেরেছো তোমরা কি কি হচ্ছে। আর যে ডিফিনিশনগুলো ক্লিয়ার করেছি আমার, সেলার, মাইক্রো প্লাস্টিক, এন্ড অফ ডিসপোজাল, ঠিক আছে। তো এটাই ছিল। এইবার এই কোয়েশ্চেনটা যেটা আছে এটাকে সলভ করো, ঠিক আছে, স্ক্রিনটাকে পজ করো, সলভ করো, আর কমেন্ট সেকশনে যে আনসারটা জানাও। আর তোমরা যারা সেম আর্টিকেলটা বাংলায় পড়তে চাও তারা রাইসআইএস এর ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে। সেম আর্টিকেলটা কিন্তু বাংলাতেও আছে, তো তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল পড়বে ক্ল্যারিটি কিন্তু ডেভেলপ করবে। আর এই আর্টিকেলটা বুঝতে যদি কোনো অসুবিধা হয় ফার্দার আমাদের জিজ্ঞাসা করো আমাদের কমেন্টে, যে
কোনো পার্টিকুলার ডাউট থাকলে আমাদের জিজ্ঞাসা করো, আমাদের টিম কিন্তু তোমাদের হেল্প করবে। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং প্রিলিমস এক্সাম। থ্যাংক ইউ স্টুডেন্ট।